আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দা। বা এই রেসপন্স গুলো তো ভালো করছো, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, এই হচ্ছে, তা পড়ার কেন রেসপন্স পাচ্ছি না? হ্যাঁ দাদা। তো শেষ পড়া কোন সাল অব্দি পড়া শেষ হয়েছিল? সেটা বলতে পারবে নাকি সেটাও নয়? আচ্ছা, সেটাও নয়। তোমাদের মৌনতাতে আমি বুঝে গেছি, সেটাও হবে না। ভালো কথা। তো পড়ছি 1707 থেকেই। 1707-এ কি হয়? ১৭০৭-এ ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং তখন থেকে মুঘল সাম্রাজ্যের পতন হতে শুরু করে। একদম, এটা প্রপার উত্তর, যে 1707 থেকে মুঘল সাম্রাজ্যের পতন হতে শুরু করে। এই তিনটে অক্ষর, বা এই তিনটে অক্ষর নয়, এই তিনটে শব্দ পুরো উত্তরটাকে অলংকৃত করে। যদি কেউ বলে যে 1707-এ মুঘল সাম্রাজ্য সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সে ভুল। 1707 থেকে মুঘল সাম্রাজ্যের পতন হতে শুরু করে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ 1707-এ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে, ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই যে সমস্ত কিছুই শেষ এমনটা নয়, বরঞ্চ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে সমস্ত কিছুর কিন্তু সূত্রপাত ঘটেছে। তো একটা টাইম পিরিয়ড পর্যন্ত আমরা একটা ক্ষণস্থায়ী সময়কাল পর্যন্ত স্টাডি করি, সেই স্টাডিকেই ইতিহাস বলে। তো যেরকম তার আগে বিভিন্ন রকম ভাবে ষোলোশো ষোলোশো সালে, 16 সালে কি হয়েছে, 16 সালের মাহাত্ম্য কি? ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমেশন হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন হয়, এবং 1609-তে, 1608-এ, 1608-এ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তার জাহাজ হেক্টর নিয়ে জাহাঙ্গীরের রাজদরবারে প্রবেশ করে। এই অবধি সবার মনে আছে? অবশ্যই মনে নেই। তো 1608-এ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সূত্রপাত হিসাবে ভারতে প্রবেশ করে, জাহাঙ্গীরের রাজদরবারে প্রবেশ করে, এবং 1609 সালে জাহাঙ্গীর ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সের সাথে খুব বড়সড় একটা আমোদ প্রমোদের একটা ব্যবস্থা করে। তো বর্তমান চিরাচরিত কথায় একটা পার্টি বলা যেতে পারে। পার্টি মানে কোনো দল নয়, পার্টি মানে হচ্ছে উৎসব বা একটা বিলাসবহুল সরঞ্জাম। তো এই ঘটনাটায় আমি যাচ্ছি না, এই ঘটনাটাগুলো সম্পূর্ণ আমি আগের দিনে বলে দিয়েছি। আর তোমাদের এই যে বোর্ডের কালার যেগুলো ডিসাইড করি, যে নীল, গ্রিন, এগুলো কিন্তু রিসার্চ করেই ডিসাইড করা হয়। কারণ এই নীল,
নীল, গ্রিন এগুলোতে দিলে কি হবে তোমাদের চোখের পক্ষে ভালো। তো সেই কারণে সমস্ত কিছু ডিসাইড করে তবেই এইগুলো করা হয়। তো সেইখানে দাঁড়িয়ে যদি পুরনো পড়া না বলতে পারো, তাহলে কিছুটা খারাপ লাগে। ম্যাক্সিমাম খারাপ লাগে না, কারণ জানি কেউ পড়াশোনা করে না। তো আমি আশা করি যে যতটা পড়িয়েছি বা যা পড়েছি সেটা কেউ কিছু বলতে পারবে। তো সেটা যখন বলা হয় না, তো কিছুটা আশাহত হই। তো এটা শুধু আমি নই, সমস্ত টিচার বা যারা আছে তাদের প্রত্যেকেরই এটাই মনে হওয়াটা স্বাভাবিক। তো যথাযথ, তো ১৬০০ সালে এই সমস্ত কিছু সূত্রপাত ঘটছে, এবং ১৬৩২, ১৬৫৭, ১৬৬৪, ১৬৬৪ এই সময় পিরিয়ডে ১৬০০ সাল থেকে ১৭০৭ বা এই টাইম পর্যন্ত, এর পরেও চলেছে ঘটনাগুলো। বিভিন্ন লোক বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ভারতের সমাগম হয়েছে। তাদের মধ্যে ডাচ, পর্তুগিজ সবার আগে। তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি। একদম, ব্রিটিশ, তারপরে ব্রিটিশ বা ইংলিশ, তারপর সেটাও বলতে পারছে না, ফ্রেঞ্চ, তারপরে ড্যানিশ। তো এত কিছু সমাগমের মধ্যে এই প্রত্যেকটা কান্ট্রি থেকে প্রত্যেকটা কান্ট্রি মেন্স যারা আমাদের ইন্ডিয়াতে পদার্পণ করেছে, লাইক অতিথি দেব ভাবা, তো এইটা আমাদের কোটেশন, ভারতের কোটেশন। এখনো স্টিল আমরা অতিথি এলে সম্পূর্ণ রকমভাবে আপ্যায়ন করার চেষ্টা করি। তো সেরকমই যতজন ভারতে এসছে তার প্রত্যেকের সাথেই আমরা সমান ব্যবহার করেছি, প্রত্যেকের সাথেই আমরা সুসম্পন্ন মানে কি বলবো, মানে সুসম্পর্ক স্থাপন করার জন্য তারা যা ডিমান্ড করেছে, যেভাবে চেয়েছে, সেইভাবে কিন্তু আমরা তাদেরকে আপ্যায়ন করেছি। তো যথারীতি পর্তুগিজ কিছু কিছু জিনিস শিখিয়ে গেছে। সেইগুলো কি, পর্তুগিজ প্রথম এমন একটা জাতি যারা ভারতকে শিখিয়েছে যে নৌ পরিবহনে কতটা সামর্থ্য হলে, নৌ পরিবহনে কতটা সামর্থ্য হলে একটা জায়গায় ব্যবসা করা যায়। এবং পর্তুগিজরা তখনকার দিনেও আহ, যে শিপ আছে, মানে জাহাজ, জাহাজের মানে মধ্যে কিন্তু কামান, গোলা বারুদ, তো এইগুলো কিন্তু ক্যারি করতো। তার মানে এইটা সম্পূর্ণভাবে পরিষ্কার যে পর্তুগিজরা কিন্তু মনোপলি, মনোপলি মানে একচেটিয়া বাণিজ্য করার জন্য, বা বাণিজ্য, সম্পূর্ণ বাণিজ্যের মোটো, যে আমরা যখন বাণিজ্য করতে যাব তখন শুধু আমরাই যাব, আদার্স কাউকে আমরা চিনি না। পর্তুগিজ মানে একটা বড় জায়গা, বড় জাতি। তো তারা যে নৌ পরিবহনে বা বিভিন্ন রকম ভাবে জলপথের মাধ্যমে ব্যবসা করায় যে কতটা পটু, সেটা কিন্তু যথেষ্টভাবে চিরাচরিতভাবে আমাদেরকে বুঝিয়েছে। তো তারপরে বিভিন্ন সময় ডাচরা যখন এসছে, তো ডাচরা এসেই ফার্স্টে গঙ্গা নদীর তীরে বিভিন্ন রকম ভাবে ফ্যাক্টরি, বা ডাচ পর্তুগিজ গঙ্গা নদীর তীরে বা ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, এই সমস্ত দিকে যদি ভারতের সিনারিও এটা হয়, তো এই যে সাউদার্ন মানে সাদার্ন প্ল্যাটু, মানে দাক্ষিণাত্য ডেকান যাকে বলে, দাক্ষিণাত্যে তাদের খুব রমরমা। মানে এই জায়গায় বিভিন্ন মালাবার উপকূল আর বিভিন্ন করমণ্ডল উপকূল, এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে কিন্তু তারা বিভিন্নভাবে ফ্যাক্টরি তৈরি করতে আস্তে আস্তে চাইছে, এবং বিভিন্ন রকম ভাবে মুঘলদের সাথে মানে খাপে খাপ মিলিয়ে তারা তাদের বিভিন্ন রকম ভাবে ইমপ্রেস করে তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন
ফরমান, তো সেগুলো আদায় করতে চেয়েছে। তো এরপরে যখন 1707 খ্রিস্টাব্দ আসে, এই টাইমে কি হয়, ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ঔরঙ্গজেবের যখন ডেথ হয় তখন মুঘল সাম্রাজ্য, 1700 আরো অনেক কিছু হয়েছে। 1700 নট অনলি ঔরঙ্গজেবের ডেথ, আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। রাইজ অফ রিজিওনাল পাওয়ারও হয়েছে, মানে যেটা বললো, আর আঞ্চলিক শক্তির উত্থান মানে এর পর থেকে বিভিন্ন রকম ভাবে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছে। তো ভারতের নবগঠন। হ্যাঁ, নিউ ইন্ডিয়া বিগিনস। মানে নতুন একটা ভারত, নতুন ভারতের সূর্যোদয় কিন্তু এর পর থেকে আস্তে আস্তে হচ্ছে। তো ভারতের সূর্যোদয় এইভাবে অনেক রকম ভাবে গঠিত হয়েছে। যেরকম তার সূত্রপাত, যেরকম আগে 1707 আগে পর্তুগিজ যখন ভারতে এসছে, তখনও ভারতের একটা নতুন সূর্য উদয় হয়েছে। কারণ পর্তুগিজ যখন ভারত, কেন কেন পর্তুগিজের সময় নতুন সূর্য উদয় হয়েছিল, এবং কেন 1707 পর থেকে ভারতের নতুন সূর্য উদয় হচ্ছে, এইটা একটু বোঝা দরকার। কেউ বলতে পারবে এর ডিফারেন্স কি, মানে কেন দুবার ভাবে নতুন সূর্য উদয় হচ্ছে এবং প্রতিবারই হয়েছে? আমরা কালক্রমে প্রতিবারই দেখবো যে এক একটা যখন ঘটনাবলী পড়বো, প্রতিটা ঘটনায় দেখবো একটা নতুন কিছুর সূত্রপাত হচ্ছে, নতুন নবজাগরণ হচ্ছে, নতুন ভাবে রেনেসাস হচ্ছে। তো এইটার যে কারণ, এই কারণটা কেউ বলতে পারবে? আমি সিম্পল কারণ জিজ্ঞেস করেছি, পর্তুগিজ অ্যারাইভাল ভার্সেস ডেথ অফ ঔরঙ্গজেব। এই দুটোতে, এই দুটোর মধ্যে বৈশিষ্ট্য কি? মানে এই সমস্ত কিছুই তো ভারতের সাথেই হয়েছে, এই সমস্ত কিছু তো ভারতের সাথেই হয়েছে, পর্তুগিজ অ্যারাইভাল এবং ডেথ অফ ঔরঙ্গজেব, ডেথ অফ ঔরঙ্গজেব, তো এই সমস্ত কিছু ঘটছে ভারতের সাথেই। তো এই দুটোর মধ্যে বৈশিষ্ট্য কি? কেউ একজন। পর্তুগিজরা যখন সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে পর্তুগিজরা অ্যাকচুয়ালি ভাস্কো দা গামা, যিনি একজন পর্তুগিজ ছিলেন, তিনি প্রথম সমুদ্র পথে ভারতে আসার পথটা দেখিয়ে দিয়েছিলেন। ফলে সমগ্র ইউরোপের কাছে জলপথে ভারতে আসার পথটা খুলে যায় এবং বাণিজ্য, যে দক্ষিণ ভারতের যে বাণিজ্য কেন্দ্রগুলো সেগুলো উন্মুক্ত হয়ে যায়। একদম। আর ঔরঙ্গজেব? ঔরঙ্গজেব মানে আমি ঠিক বুঝলাম না, মানে ঔরঙ্গজেবের মৃত্যুটা, ঔরঙ্গজেবের মৃত্যুর ফলে যে কেন্দ্রীয় শক্তি, এতদিন যে সেন্ট্রাল পাওয়ার সারা ভারতকে একটা ছাতার তলায় নিয়ে এসেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো রকম জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। কিন্তু এরপর একদম, এইটা আমি বলে দিচ্ছি। স্যার আর একজনও বোধহয় কিছু একজন বলছিলেন। পর্তুগিজ অ্যান্ড ডেথ ঔরঙ্গজেব। কি হচ্ছে বিষয়টা বলছি আমি। পর্তুগিজ যখন ভারতে এসছে, তো পর্তুগিজ তখন, এবং এই জিনিসটা আমি প্রথমেও বলেছিলাম, তো এই দিস কাইন্ড অফ থিংস, মানে তখন কিন্তু পর্তুগিজদের আসার আগে ট্রেডটা কিন্তু শুধু ইউরোপ থেকে এশিয়া, এশিয়া থেকে ইউরোপ। অ্যান্ড এই যে জায়গাটা, এই জায়গায় যখন ইউরোপের সমস্ত জায়গায় যখন ট্রেড হতো, এখানে আছে ব্রিটিশ ইসল্যান্ড, ওকে, এখানে আছে ব্রিটিশ আইল্যান্ড, যেটা বর্তমানে ইউকে। তো এই যে জায়গাটায়,
এই জায়গাটা সমস্ত ট্রেড, সমস্ত ব্যবসা কিন্তু এখান থেকে এদিকে, এদিক থেকে এদিকে আদান প্রদান হতো। তো আমি এইগুলো বলে দিয়েছিলাম, আমি এগুলো কেন বলছি, কারণ আমার প্রশ্নের একটা উত্তর কিন্তু আমি পাইনি। আমি দুটো কোশ্চেন ধরেছিলাম, দুটো কোশ্চেনের মধ্যে একটা উত্তর কিন্তু কেউ বলেনি। আর ওদিকে সবাই বলতে পারছে যে আমি, আমার কথা শোনা যাচ্ছে, হ্যাঁ দাদা তোমার কথা শোনা যাচ্ছে, কিন্তু যখনই প্রশ্ন জিজ্ঞেস করছি সবাই পিন ড্রপ সাইলেন্ট। মানে এটা দারুণ ব্যাপার, সেই কারণে আমি আবার এগুলো বলছি। মানে ভুলে যাওয়া তো উচিত নয়। তো এই সময় আমি পর্তুগিজের ফ্যাক্টরটা বলছি, নাথিং এলস। আর বাকি যা বলেছিলাম ওগুলো সব ভুলে যাও, অনলি ফর পর্তুগিজ। মানে ইম্পর্টেন্ট কেন, কেন এই দুজনের সময় ভারতে নতুন সূর্য উদয় হয়েছে। এই টাইম পিরিয়ডে, ইন 1497 টু 1498, এই টাইমের সময় বা এই সময়কালে বা এই সময়ের আগে, তথাকথিত এই সময়ের আগে, যখন এই এই জায়গাটা, এই পুরো এশিয়া কন্টিনেন্টে, ইউরেশিয়া কন্টিনেন্ট, ইউরেশিয়া মানে এখানে ইউরোপ আর এশিয়া, এই দুটোকে মিলিয়ে কি কন্টিনেন্ট বা কি প্লেট বলা হয়, এটাকে বলা হয় ইউরেশিয়ান প্লেট। এটা ভূগোলের ব্যাপার, ভূগোলের টপিক, এটা ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট বলছি। এইখানে তখন ব্যবসা হতো এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এইখানে আদার্স কোনো কন্টিনেন্ট যে আছে, আদার কোনো কন্টিনেন্ট থেকে যে ব্যবসা করা যায় সেটা কোনো ধারণারই বাইরে ছিল। তো এই যে ব্যবসার এই সমস্ত মূলধন জোগাতকে এই যে ছোট্ট একটা জায়গা ইন্ডিয়া, তো এইখানে তখন সুয়েজ ক্যানাল ছিল না, সুয়েজ ক্যানাল ম্যানমেড। তো যদি সুয়েজ ক্যানাল থাকতো তো এখান থেকে ডিরেক্ট এভাবে, তো যদি সুয়েজ ক্যানাল থাকতো তো এখান থেকে ডিরেক্ট এইভাবে ইন্ডিয়াতে আসা যায়। কিন্তু যেহেতু সুয়েজ ক্যানাল নেই, দে ডোন্ট নো হাউ দে গো ইন্ডিয়া। তো এইভাবে যখন আসতে পারেনি, তো তখন একজন খুব আবিষ্কার করে জলপথ, যে এখান থেকে ফার্স্টে এখানে আসে এবং এখান থেকে ডিরেক্ট আসে এখানে। সে জলপথ আবিষ্কার আবিষ্কার করার পরে কেন পর্তুগিজ আসার পর ভারতের নব সূর্যোদয় ঘটেছে, সেটার একমাত্র কারণ হলো এইটাই, ভেরি ফার্স্ট টাইম ইন্ডিয়া গট ইন্টারন্যাশনাল রিলেশন। আন্তর্জাতিক সম্পর্ক বলে যে কিছু একটা বস্তু হয়, মানে যেটা খায় না, মাথা দেয় না, গন্ধ শুকে ফেলে দেয়, তো সেই জিনিসটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে ভিত, সেই ভিতটার যে নবজাগরণ, সেটা কিন্তু পর্তুগিজ আমাদের দেখিয়েছে। তারপরে এখন বর্তমান যদি এখনকার কথা বলো, 21st সেঞ্চুরির কথা, তো ভারতের সাথে যে রাশিয়ার সম্পর্ক, ইউএস এর সম্পর্ক, চায়নার সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক যে এত স্থূল বা সূক্ষ্ম, তো সেইটার কারণ কিন্তু এই পর্তুগিজদের থেকেই বলা যেতে পারে। তো এই যে বর্তমানে যে আমরা এই আন্তর্জাতিক সম্পর্কের যে ফল খাচ্ছি, সেই ফলের বীজ কিন্তু কে বুনেছিল? পর্তুগিজ, ভাস্কো ডা গামা। তো দ্যাটস ওয়াই দ্য নিউ সান রাইজেস এই টাইমে। এবং এরপরে আসি ঔরঙ্গজেবের ডেথ। এটা তো 1497 1498 গেল, এখানেও কেন নিউ সানরাইজ হয়েছে? 1707। তো এটা যদি ভারত হয়, তো ভারতের মধ্যে তখন মুঘল রাজ করছে, বাবর, হুমায়ুন, শাহজাহান, তো সমস্ত শেষে, সবার শেষে ঔরঙ্গজেব। তো যখন ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড পর্যন্ত আসলো, তো সবাই মোটামুটি যারা ভারতবাসী ছিল, তো ভারতবাসী 1500 থেকে, আমি 1500 থেকেই ধরছি, 1500 থেকে অলমোস্ট 1700, 200 বছর ধরে একচেটিয়া জিনিসপত্র চলছে। কিছু কিছু চেঞ্জেস হচ্ছে, বাট ওই সেই কিংডম, ওই সেই রাজা, ওই সেই রাজত্ব, ওই সেই নতুন মুদ্রার আবিষ্কার, রেশনের আবিষ্কার বা রেশন সিস্টেম, বিভিন্ন ছোটখাটো আবিষ্কার, ক্রিয়েশন, কিন্তু সমস্ত চলছে
মুদ্রার প্রচলন হচ্ছে, সমস্ত কিছুর প্রচলন হচ্ছে, এইগুলো তো সাময়িক একটা বা ক্ষণিকের একটা আবিষ্কার, কিন্তু ওই যে রাজার দম্ভ, মানে এই যে সেই সিংহাসন, এই সিংহাসনের সামনে বিভিন্ন মন্ত্রীপদ, বিভিন্ন এই যে একচেটিয়া রাজত্ব, এই রাজত্বের অলমোস্ট অবসানের পথে এসছে কখন? 1717 যখন ঔরঙ্গজেব মারা যায়। তো যখন ঔরঙ্গজেব মারা যান, তো বিভিন্ন রকম ভাবে এই যে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য যখন অ্যাবলিশ হয় বা ডিক্লাইন হয় বা পতন হয়, তো তখন কি হয়, এই যে সাম্রাজ্য বা ভারত ছোট 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 টুকরে ভেঙে যায়, বিভক্ত হতে শুরু করে। তখন প্রত্যেকেই মনে করে যে আমরাই সর্বে সর্বা, আমরাই সুপ্রিম এবং আমরাই গড, মানে আমিই দেব, আমিই সমস্ত কিছু। তো এইভাবে হতে হতে যখন এই সমস্ত শক্তি, এই সমস্ত পাওয়ারগুলো ডিভিশন হতে শুরু করে আফটার মুঘল, তখন ভারতে কিন্তু নতুন সূর্যোদয় ঘটা সূত্রপাত হয়েছে। বোঝা গেল? হ্যাঁ দাদা। 1707 বিভিন্ন রকম ভাবে রিজিনাল পাওয়ার রাইজ হয়েছে, যেরকম মারাঠার যে ধ্বজা, মানে পতাকা, কে নিয়ে এসছে? শিবাজি। ছত্রপতি শিবাজি। এরা কেন, এদের কেন উত্থান আগে হয়নি? এটা একটা ভাবার বিষয় যে আচ্ছা, মারাঠাদের দাদা রিজিওনাল পাওয়ার গুলো এর পরে কেন এসছে? কারণ তার আগে একচেটিয়া ভাবে মুঘলরাই সর্বে সর্বা ছিল ভারতে। মুঘল মুঘল একটা অনেক বড় সাম্রাজ্য, অনেক বড় টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ডে একটা ডাইনাস্টি, একটা মুঘল ডাইনাস্টি শুধুমাত্র রুল করে গেছে। তো মারাঠা দায়ভার শিবাজি, হায়দ্রাবাদের নিজাম। নিজামুল মুলক, বেঙ্গলের মুর্শিদ কুলি খাঁ। আওয়াদের সুজাউদ্দৌলা। শিখ রঞ্জিত সিং। হায়দার আলী, আটিকু সুলতান। তো এরকম এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক ছোট 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 পাওয়ারে ডিভাইড হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে এই যারা নাম বোর্ডে দেখতে পাচ্ছ, এরা অন্যতম, এরা বিভিন্ন রকম ভাবে অন্যতম। তো এরপরে সময়ের কালস্রোতে বিভিন্ন রকম ভাবে 1717 1717 1715 1715-তে কি হয়? কি হয় বলো? ফারুকশিয়ার একটা দুরারোগ্য ব্যাধি হয়, এবং সেই ব্যাধি থেকে
এদেরই একজন ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার ফলে এই ফারুকশিয়ার খুব খুশি হয়ে যায়। যেহেতু ফারুকশিয়ার খুব খুশি হয়ে যায়, তো ফারুকশিয়ার খুশি হওয়ার ফলে ফারুকশিয়ার একটা ফরমান জারি করে। অ্যান্ড সেটা কার্যকর হয় 1717 থেকে। এটাকে আর একটা কথাও বলা হয় ব্রিটিশ ম্যাগনা কার্টা। তো ফারুকশিয়ারের ফরমানে অনেক কিছু বলা হয়, অনেক কিছু হবে। সেগুলো কি কি? আসি সেটাতে। বাৎসরিক ৩,০০০ টাকার বিনিময়ে বাংলা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার। তো এইখানে মানে বাংলা, গুজরাট আর হায়দ্রাবাদে তারা বিজনেস চালাতে পারে, ট্রেড করতে পারে, ট্রেড করার একটা অধিকার দিয়েছে। আর কি? ৩,০০০ টাকার বিনিময়ে। আর কি? নবাবের টাকশাল প্রয়োজনে ব্যবহার করতে পারে। বাংলা একদম। নবাবের টাকশাল। আর কি? দ্য কোম্পানি was permitted to issue দস্তক। দস্তক বা দস্তক, বাংলায় দস্তক, ইংলিশে দস্তক। তো দস্তকের ব্যবহার করতে পারে। দস্তক মানে কি কেউ বলবে? লাইসেন্স। পাসেস। তো পাসেসটা কিরকম? দুর্গা ঠাকুর দেখতে যাই, তো লাইনে ফাইনে দাঁড়াতে ভালো লাগে না, তো সোজা যাই একটা অথরিটির কাছে, গিয়ে বলি ভাই পাস দে, তাড়াতাড়ি করে ঢুকে যাবো। তো এই যে পাস, তো সেই একই সেম এই পাসের যে এই পাসের যে কাজ, দুর্গা ঠাকুর দেখতে গেলে ওই পাসের যে কাজ, আর এই পাসের হচ্ছে ওই বাণিজ্য করার ক্ষেত্রে ওই একই সেম কাজ। তো এইবার যদি আমি দুর্গা ঠাকুরের মানে দেখতে গিয়ে যদি যেসব ভলেন্টিয়ার থাকে ওদের কাছে গিয়ে যদি বলি ভাই দস্তক দে, তো ভাই খুব খুব মারফাট দেবে, বলবে যে এগুলো কি হচ্ছে। মানে তো সেই রকমই একই সেমই জিনিস, মানে সেই পাস, একই পাস, এই পাসটাকেই বলা হয় যে দস্তক। ক্লিয়ার? তো দস্তক, দস্তক ইউজ করতে পারে। তো দস্তকের ব্যবহার যেন করতে পারে বিভিন্ন রকম ভাবে। তো পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে এই দস্তকের অপব্যবহার শুরু করে। তো স্বাভাবিক, যদি আমার কাছে একটা সুপ্রিম পাওয়ার যদি আমার কাছে থাকে, তো এই পাওয়ারটা অপব্যবহার করব না এমনটা তো খুবই কম, মানে একদম সৎ অনেস্ট লোকেরা ভাববে যে আমি আমার সুপার ন্যাচারাল পাওয়ার, শক্তি মানে যেসব পাওয়ার থাকে, তো সেই পাওয়ার দিয়ে শুধুমাত্র সিভিলিয়ানদের সেভ করবো, মানে সেভ করবো, বাঁচাবো, নট সিভিলিয়ানদের মারবো। কিন্তু এরকম অনেস্ট তো আর ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়। তো যেহেতু তারা এই ফেসিলিটি পাচ্ছে, তো তারা যে এটার অপব্যবহার করবে এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো এটা কিছু করার নেই। তো আর কি হয়েছে? আর কি হয়েছে? তো আরো অনেক কিছু পয়েন্ট আছে, তো মানে এইগুলো মোটামুটি মনে রাখতে হবে। ঠিক আছে? তো এই ৩ টে পয়েন্ট ইম্পোর্টেন্ট, একসাথে ব্যবহার করতে দেওয়া, মানে দস্তক প্রাপ্তি এবং বাংলা, গুজরাট, হায়দ্রাবাদে ট্রেড করার অধিকার ৩,০০০ টাকার বিনিময়ে। তো দারুণ। এরপরে আস্তে আস্তে
এই যে ডাচরা ছিল কিন্তু এমন একজন ব্যক্তিত্ব, বা ডাচ বা পর্তুগিজও কিছুটা বলা যায়, নট সম্পূর্ণটা। এরা কিন্তু তথাকথিতভাবে রাজকার্যে কোনো খুব বেশি ইন্টারেস্টেড ছিল না। রাজকার্যে একদমই খুব বেশি, একদমই নয়, মানে ডাচ তো একদমই না, কিন্তু পর্তুগিজ কিছুটা বললেও চলে, কিন্তু না এর বরাবরই, মানে একদম আমি বা ভারতে এসে নিজের মতো পলিটিক্যাল, ইকোনমিক পাওয়ার, মিলিটারি পাওয়ার এগুলো এস্টাবলিশ করব, তারা ভাবতো না। তো তারা শুধুমাত্র ট্রেডে বিশ্বাস করত। তো ট্রেড করাতে বিশ্বাস করত, তারা ব্যবসা করেছে। এরপরে এমন কয়েকজন ব্যক্তি আসে যাদের সাথে ইংরেজদের একটু মানে রেষারেষি চলে। দে আর নোন অ্যাজ ফ্রেঞ্চ ভার্সেস ব্রিটিশ। এই দুই মহান জাতি বা এদের মধ্যে কিন্তু মানে চলে যে এরা কিন্তু চায় যে তাদের ব্যক্তিত্ব দেখাতে, তারা শো অফ করতে, তারা পলিটিক্যাল পাওয়ার এস্টাবলিশ করতে। তো এইটার ফলে বিভিন্ন রকম ভাবে যুদ্ধ হয়। এই যে জায়গায়, এই যে ফ্রেঞ্চ আর ব্রিটিশদের মধ্যে যে রেষারেষিটা, এটা কিন্তু আগে থেকেই চলতো। মানে যখন ফ্রান্স আর ইংল্যান্ড ভারতে আসার আগে থেকে এদের মধ্যে রেষারেষি চলছে, ঠিক আছে? যেরকম যেরকম একটা উদাহরণ দিই, অর্ণব পকোড়া লিমিটেড। তো আমার একটা পকোড়ার দোকান আছে, তো আমি চালাই, গোবরডাঙ্গাতে পকোড়ার ব্যবসা করি। তো সেরকমই হইচই মানে রেস্টুরেন্ট আছে, সেও গোবরডাঙ্গাতে ব্যবসা করছে। তো অর্ণব পকোড়া লিমিটেড আর হইচইয়ের যে মালিক, তারা গেলাম আমরা কোথায় ব্যাংকক ফ্যাংককে গেলাম, ঠিক আছে? থাইল্যান্ড ব্যাংকক, এটা অন্য একটা জায়গায় গেলাম। তো আমরা গোবরডাঙ্গায় থেকে এপিএল, অর্ণব পকোড়া লিমিটেড আর হইচই, এই দুজন রেষারেষি করছি যে আমি বলছি আমার পকোড়া ভালো, ওই এ বলছে এদের ফুড ভালো। তো এই নিয়ে মোটামুটি গোবরডাঙ্গায় রেষারেষি চলছে। এবার যখন আমরা গেলাম ব্যাংককে, ব্যাংককে ফার্স্টে এপিএল মানে আমার যে কোম্পানি, পকোড়ার কোম্পানি অর্ণব পকোড়া লিমিটেড, তো এইটা যাওয়ার পরে এক সেকেন্ড, ও ঘড়ি ঠিক হয়েছে, দুবার না একবার। মানে জল রাখতে খাওয়ার কথা জল যেন না লাগে, চলছে। তোমার সামনে মেশিন পাল্টালো নাকি? তাহলে আগে কি করেছে ওরাই জানে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে রেষারেষি চলছে। মানে আমি বলছি আমার পকোড়া ভালো, এ বলছে আমার খাবার ভালো। তো আমরা যখন গেলাম ব্যাংককে, তখন আমি ফার্স্টে গেলাম ব্যাংককে, তো তারপরে আসলো কে, হইচই। তো এইখানে গিয়েও দেখি যে আমি আমি এখানে ব্যবসা করতে এসেছি, তার পাশাপাশি এরাও ব্যবসা করতে এসছে। তো এই যে ঝামেলা, এইখানে যে ট্রেডিশনাল ঝামেলাটা যে চলছে, সেই ট্রেডিশনাল ঝামেলাটা এখানেও গিয়ে আমরা চালানো শুরু করেছি। বোঝা গেল আমার কথা? বোঝা গেল কি? তো এই যখন ঝামেলা হচ্ছে, তো অতিষ্ঠ দুজনকে দেখে, ফ্রেঞ্চ ভার্সেস ব্রিটিশ বা ইংলিশ। এদের ঝামেলার তো মানে প্রত্যেককে বলছি, ঝামেলা হলে তো একটা কিছুর অবসান হবে, হয় হোয়াটসঅ্যাপে ব্লক করে দেবো, কথা বলবো না, অথবা সরি ফরি বলবো,
তো ঝামেলাটা শেষ হলো সরি বলে। কিন্তু ঝামেলা তো একটা সূত্রপাত তো ঘটবে, ঝামেলা সূত্রপাত ঘটলে তার একটা অবসান ঘটে কোনো না কোনো কারণে, যুদ্ধ হোক। তো বর্তমান ঝামেলা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেওয়া, এটা হচ্ছে বর্তমান ঝামেলা একটা সূত্রপাত বা সূত্রপাত না অবসান। তো সেরকম তখন তো আর এসব টেকনোলজি ছিল না, তো সেই কারণে তখন যুদ্ধে কথা বলতো, যুদ্ধ। তো এই যে যুদ্ধ, সেই যুদ্ধ কি নামে পরিচিত? কার্নেটিক ওয়ার। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। তো এই যে কার্নেটিক যুদ্ধ কত সালের থেকে শুরু হয়েছে? 1740 থেকে এর সূত্রপাত। তো কার্নেটিক যুদ্ধ তিনবার হয়েছে। ফার্স্ট কার্নেটিক ওয়ার, সেকেন্ড কার্নেটিক ওয়ার, অ্যান্ড থার্ড কার্নেটিক ওয়ার অলসো। এইটা হওয়ার পরে 1740, 41, 42, 43, 48, তো এই সমস্ত কিছু হওয়ার পরে ফার্স্ট কার্নেটিক ওয়ার কত সালে হয়েছিল? আগের দিন বলে দিয়েছিলাম, কেউ বলবে? 1740। বাহ বাহ, খুশ হয়ে গেলাম। 1740 থেকে 48 হচ্ছে ফার্স্ট কার্নেটিক ওয়ার। সেকেন্ড কার্নেটিক ওয়ার 1760। 1400 লিখছি, দেখো দেখো কাণ্ড। সতেরোশো উনপঞ্চাশ থেকে 54। অ্যান্ড থার্ড কার্নেটিক ওয়ার বলো। 1760 থেকে 1770। বাক। 1758 থেকে 63। আরে ঠিকঠাক ভাবে পড়ো। তো এই যে থার্ড কার্নেটিক ওয়ার, থার্ড কার্নেটিক ওয়ার কি দিয়ে শেষ হয়? থার্ড কার্নেটিক ওয়ার শেষ হয় ট্রিটি অফ প্যারিস দিয়ে। ট্রিটি মানে কি? খুব সাধারণ কোশ্চেন, এটা না পারলে মার হবে, মার। ট্রিটি মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ট্রিটি? হ্যাঁ, সন্ধি সন্ধি। চুক্তি। এটা কি গুগলে আবার ডিকশনারি ফিকশনারি খুলে দেখে বলতে হলো? না দা। বাহ 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 বাহ, গুড গুড গুড। চুক্তি, চুক্তি, চুক্তি বা সন্ধি, তাই তো নাকি? হ্যাঁ দা। একদম একদম। তো এদিকে তো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, টাইমগুলো একটু লক্ষ্য করো, টাইমগুলো। 1740 থেকে 48 মেনে নিলাম, যেখানে একটা ভারতের যুদ্ধ হচ্ছে। 1749 থেকে 54 আবার মেনে নিলাম যে ঠিক আছে, ভারতের যুদ্ধ ফুদ্ধ চলছে। তো আচ্ছা, তখন যদি মিডিয়া থাকতো, খবরের চ্যানেল ফ্যানেল থাকতো, তখন কিন্তু সারাক্ষণ দেখাতো এই কার্নেটিক ওয়ার হচ্ছে, এই কার্নেটিক ওয়ার হচ্ছে, এইসব মানে। ভাগ্যিস তখন মিডিয়া ছিল না। তো 1749 থেকে 54 হচ্ছে, ঠিক আছে। এই টাইম পিরিয়ডে 1758 থেকে 63 কার্নেটিক, থার্ড কার্নেটিক ওয়ার তো হচ্ছেই, এবং ভারতে তখন রমরমা যুদ্ধের বাজার। একদিকে কার্নেটিক ওয়ার হচ্ছে, অন্যদিকে অন্যদিকে ব্রিটিশ ট্রেনে কম শাসন করছে। বাহ বাহ বাহ, হ্যাঁ এটা আমি এক্সপেক্ট করিনি বলবে। অন্যদিকে হচ্ছে পলাশির যুদ্ধ। দেখো 1758 থেকে 63 আছে, তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছে? 1757। তাহলে ভারতে কিন্তু তখন রমরমিয়ে যুদ্ধ চলছে, মানে কোনো ইস্পার উস্পার। তো পলাশির যুদ্ধ হচ্ছে, পলাশির যুদ্ধ হওয়ার পরে 1761-তে কি হয়েছে আবার?
আচ্ছা, থার্ড কার্নেটিক ওয়ার শেষ হয়েছে কত সালে? 1763-তে। তার মানে দেখো, কার্নেটিক ওয়ার থার্ড 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 1758, থার্ড কার্নেটিক ওয়ার। 58 টু 50। 63, ভেরি গুড। তারপর 1757-তে কি হয়েছে? বিওপি। পলাশির যুদ্ধ। যুদ্ধ। বিওপি, ব্যাটল অফ প্লাসি। 1761-তে কি হয়েছে? মুঘল সাম- মুঘল মুঘল কি মুঘল গুগল কি? ভুলে যাচ্ছে এটা। সারা উত্তরটা ভুলে যাচ্ছে। আরে বাপরে বাপ, থার্ড পানিপথ। তৃতীয় পানিপথের তৃতীয় পানিপথের যুদ্ধ। যুদ্ধ। 1761-র পরে 1763-তে কার্নেটিক ওয়ার শেষ হয়, অ্যাটলিস্ট। তো 1761-র পরে 1763 বলাই বাহুল্য, কারণ এই সময় কার্নেটিক ওয়ার শেষ হয়েছে। আমি পরপর লিখছি যদিও। এন্ড অফ কার্নেটিক ওয়ার। বাই ট্রিটি অফ প্যারিস। সতেরোশো তেষট্টির পরে 1764 কি হয়? সবাই চুপ। আরে 1 মিনিট নীরবতা পালন হচ্ছে নাকি? বক্সারের যুদ্ধ স্যার। হ্যাঁ, ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার যখন হয়ে গেল, ব্যাটেল অফ বক্সার কাদের কাদের মধ্যে হয়েছিল? টেল মি। মীর কাসিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। হ্যাঁ, মীর কাসিমের সাথে মীর কাসিমের দোস্ত তো কিছু ছিল, দোস্তগুলোর নাম কি? সুজাউদ্দৌলা আর নিজাম। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম স্যার। একদম। নিজাম ফিজাম কোথা থেকে আসছে? শাহ আলম দ্বিতীয়, সুজাউদ্দৌলা আর মীর কাসিম যদিও পালিয়ে গেছিল। মীর কাসিম তাও ঠিক আছে, তিনজনে একসাথে লড়েছিল তো, ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ক্লিয়ার? তো এই যে হলো, তো এইটাও কিন্তু একটা চুক্তি দিয়ে শেষ হয়। সেটা কি? এলাহাবাদের প্রথম আরে লাভলি, চুক্তি। ঠিক। আমি তো ভুলেই গেছিলাম, ভাগ্যিস বললে। ট্রিটি অফ এলাহাবাদ, এলাহাবাদের চুক্তি। এইটা দিয়ে কি হয়? এন্ড অফ বক্সার ইন 1764। তো আফটার 1764 they got everything. Okay, East India Company got everything, and তারা 1764-তে সম্পূর্ণরূপে বেঙ্গল, বিহার, উড়িষ্যা। ওড়িশা, খুব বাজে রকমের লেখা হয়ে গেল। ওড়িশা,
এই তিনটে জায়গায় কি করে? দিওয়ানি রাইটস লাভ করে। দে গট দিওয়ানি রাইটস। এইটা কত সালে? 1764 পরে তো বক্সারের যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়, এবং এই যে দিওয়ানি লাভ করে কত সালে? 1765-তে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ দাদা। এই অবধি কার কোনো আপত্তি থাকলে আমাকে কোশ্চেন করো, আমি আরেকটুখানি এগোবো, কারণ 5 মিনিট লেটে শুরু হয়েছে, 5 মিনিট না 15 মিনিট, তো সে কারণে আমি আজকে আরেকটু আর 10-15 মিনিট একটু করাবো। তো এই অবধি কারোর আপত্তি থাকলে বলো আমাকে। বলো। তো নেই। তো এরপরে কোশ্চেন ধরলে পারা যাবে নাকি পারা যাবে না? নিশ্চয়ই নিশ্চয়ই পারা যাবে না, তাই তো? তো এইবারে গল্পটা হচ্ছে এইখানে। কি গল্প? 1765 থেকে 1773, কত বছর হলো? আরে দাদা আবার ইতিহাস পড়াতে পড়াতে অঙ্কও পড়াচ্ছে, আর ভারী মুশকিল। কত বছর? কর গুনতে হচ্ছে? না, আর বললাম প্রথমে। বাহ বাহ বাহ, ঠিক আছে। 8 ইয়ার্স। তো এইবার যে, আচ্ছা দিওয়ানি মানে কি? হোয়াট ইজ দিওয়ানি? রাজস্ব আদায়ের অধিকার। একদম, ট্যাক্স কালেকশন রাইট। দে গট ট্যাক্স কালেকশন রাইট। এবং তোমাদের এটাও মনে রাখতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কি ছিল? এক্সক্লুসিভ লাইসেন্স। বা রয়্যাল চার্টার। তো এই যে 8 বছরের টাইম পিরিয়ড, 8 বছর কিন্তু কম সময় নয়। 8 বছর হলে একটা মানুষের দুবার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, 4 বছর 4 বছর করে। তো সেরকম 4 বছরই অনেক বেশি, সেখানে দাঁড়িয়ে যদি 8 বছর হয় তাহলে আরো বেশি। তো এই 8 বছরের মধ্যে কি হয়েছে? এই যে কোম্পানি খুব বড় কোম্পানি, লাইক প্রচুর বড় কোম্পানি, তার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি। তো এই কোম্পানি কি করছে? দিওয়ানি রাইটস করছে। কাদের থেকে? সিটিজেন অফ ইন্ডিয়া। মুঘল সম্রাটের থেকে। হ্যাঁ, সে মুঘল সম্রাট প্লাস সিটিজেন, মানে সবার মিলিয়ে। মানে কেন কেন সিটিজেনের থেকে? মুঘল সম্রাট কোথা থেকে পাচ্ছে? আমাদের সাধারণ মানুষের কাছে মুঘল সম্রাট তো টাকা ইনকাম করে দিয়ে দিচ্ছেন এমন তো নয়। মুঘল সম্রাট সিটিজেনের কাছ থেকে পাচ্ছে, মানে যেরকম খাদ্য শৃঙ্খল হয় না, সে খাদ্য শৃঙ্খলের মতোই একে অপরের সাথে সম্পর্ক আছে। তো সেরকমই এই যে টাকা নিচ্ছে, ট্যাক্স মানে তো, মানে আমি হ্যাপিলি হাসি মুখে কিছু দিয়ে দিচ্ছি না, ট্যাক্স মানে টাকা নিচ্ছে, যথাযথ টাকা নিচ্ছে। তো এই কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হেড আছে, হেড অথরিটি আছে। আর এই রয়্যাল চার্টারটা কে দিয়েছিল? কুইন এলিজাবেথ। যেতে হবে। এলিজাবেথ। তো এই যে কুইন এলিজাবেথ রয়্যাল চার্টার দিয়েছিল কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে? দিওয়ানি রাইটস শাসন করছে। করছে। দিওয়ানি মানে ট্যাক্স কালেকশন করছে। কাদের থেকে? সিটিজেন বা মুঘল এম্পায়ার।
এই টাকাগুলো এই হেডের কাছে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? কর্মচারীদের কাছে। তো যখন আমার কোম্পানির মালিকের কাছে টাকা সরাসরি পৌঁছাচ্ছে না, এই টাকা পৌঁছানোর আগেই টাকার আত্মসাৎ হয়ে যাচ্ছে, তাহলে কোম্পানি কি লাভ করবে খুব নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ? হ্যাঁ লাভ না, লাভ 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 করে। করবে না, কোম্পানির ক্ষতি হবে। আর একটু বুঝে বলো, হ্যাঁ কে বলছে? মানে অবভিয়াসলি যখন টাকাগুলো কোম্পানির হেডের কাছে যাচ্ছে না, এই কোম্পানি তো একজন নিয়ে কোম্পানি হয় না। কোম্পানি একজনের মতো আরো হাজার, মানে প্রায় অনেক 40 জন মতো, তার বেশি লোক নিয়ে একটা কোম্পানি এস্টাবলিশ হয়, মানে ম্যাক্সিমাম বলছি আমি, মিনিমাম বলছি আমি। তো এই দিওয়ানিগুলো হেড অথরিটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হেড অথরিটি, তার কাছে না গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লোয়ার এমপ্লয়িরা ছিল তাদের কাছে কিন্তু যাচ্ছিল। এবং অলমোস্ট এই টাইমে 1765 থেকে 73-এর মধ্যে ওয়ান অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স মানে কি হ্যাঁ দাদা? এই অ্যাপ্রক্স মানে কি? অ্যাপ্রক্স মানে হচ্ছে মোটামুটি, বাংলায় মোটামুটি, ইংলিশে বলে অ্যাপ্রক্স, অ্যাপ্রক্সিমেট। তো মোটামুটি 1 লাখ পাউন্ড টাকা কিন্তু আত্মসাৎ হয়ে করে নিয়েছে কারা? কর্মচারীরা। তো এইবারে যখন এতগুলো টাকা, অলমোস্ট 1 লাখ পাউন্ড মানি গন, তো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হেড অথরিটি, সে কাঁদতে কাঁদতে যায়, বা তথাকথিত ভাবে, বা খুব দুঃখিত মন নিয়ে যায় কাছে কুইন এলিজাবেথের কাছে, এবং বলে যে মহারানী, আমাদের আমাদের কোম্পানি লসে রান করছে, আমাদের কোম্পানির কাছে কোনো টাকা নেই, উই নিড হেল্প। তো কুইন এলিজাবেথ বিকাম ভেরি ভেরি অ্যাংরি। তখন কুইন এলিজাবেথ বলছে যে তোমাদেরকে আমি পাঠালাম ইন্ডিয়াতে বিজনেস করার জন্য, এবং সেই বিজনেসের মধু, হানি, মানে টাকা লাভ করে আমাকে তোমরা রিটার্ন দেবে, তার বদলে তোমরা এসছো আমার কাছে হেল্প চাইতে, যে তোমাদের টাকা নেই, তাহলে তোমার টাকা কোথায় যাচ্ছে? নিশ্চয়ই আত্মসাৎ করছো, টাকা নিশ্চয়ই এদিক ওদিক হচ্ছে, তছনছ হচ্ছে। তো এই কারণে কুইন এলিজাবেথ 1773 সালে রেগুলেটিং আইন পাশ করে। কি করার জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। রেগুলেট করার জন্য একজন করে গভর্নর জেনারেলকে পাঠায়। গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্ট করে ইন্ডিয়াতে, কিসের জন্য? রুলস অ্যান্ড রেগুলেট, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। তো 1773 সালে রেগুলেটিং আইন পাশ হয়, যেই রেগুলেটিং আইনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট বলেও পরিচিত, অ্যাক্ট বলেও জানা যায়। এবং খুব প্রথম গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট হয়। এবং এইখান থেকে 1773 সাল থেকে শুরু হয় কি? কোম্পানি রুল বা কোম্পানি শাসন। এবং এটাও বলা হয় যে এই যে গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট হলো, এই গভর্নর জেনারেল একজন অ্যানসারেবল গভর্নমেন্ট হবে। প্রতিটা পয়সার হিসাব দেবে, 1 টাকার হলেও হিসাব দেবে, 1 টাকাও যেন মান না যায়, এই 1 টাকার হিসাব পাঠাবে কুইন এলিজাবেথকে।
সেই কারণে এই গভর্নর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। বোঝা যাচ্ছে আমার কথা? কতটা বোঝা যাচ্ছে? তো এরপর থেকে আস্তে আস্তে পলিটিক্যাল পাওয়ার কিন্তু আমাদের ইন্ডিয়াতে এস্টাবলিশ হচ্ছে। তো এইখান থেকেও যারা পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, এই সেম জিনিসগুলো কিন্তু তাদেরকে তখনও পড়তে হবে। কোন বিষয়ে? রাষ্ট্রবিজ্ঞানও একই জিনিস থাকবে। তো আমি তোমাদের ক্লাস 10-এ ইতিহাসের কমপ্লিট কনসেপ্ট প্রোভাইড করছি। যে কনসেপ্ট ভাঙিয়ে মানে যে এই সেম কনসেপ্টগুলোকে ভাঙিয়ে তোমরা যারা আর্টস নেবে বা যারা সায়েন্স নেবে তাদের কথা আলাদা। যারা আর্টস নেবে তাদের 11 চলে যাবে, 12 চলে যাবে। 12-এর কিছুটা কনসেপ্টচুয়াল, তাদেরকে কিছুটা এক্সট্রা পড়তে হবে। তো ম্যাক্সিমাম মানে এই যে এগুলো হচ্ছে বেস, এই বেস যদি স্ট্রং থাকে তো তার উপরে তোমরা বাড়ি কাটতে পারবে। অ্যান্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি কারোর সাথে রাষ্ট্রবিজ্ঞান থাকে তো একই জিনিস তাদেরকে পড়তে হবে। তো এবার আমরা আসবো ক্রোনোলজিতে। 1497-তে কি হয়েছে? আরে বলো। ভাস্কো ডা গামা যাত্রা শুরু করেছে, ভয়েজ স্টার্ট ভাস্কো ডা গামা। 1498 ভারতে আসে। আর আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ দাদা। তাহলে বলছো না কেন? 1503 again Vasco da Gama came to India and established factory. 1506 ফ্যাক্টরি করার রিটেইলেশনে মানে রিটেইলেশনের প্রতিবাদের জন্য প্রতিবাদ স্বরূপ এই কোম্পানির ওপর বিদ্রোহ বা ফ্যাক্টরির ওপর বিদ্রোহ স্থাপন করে। পাড়া মানে লোকালাইটরা বিদ্রোহ করে। 1506-এর পরে 1526 কি হয়? পানিপথের প্রথম যুদ্ধ। 1556 দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 1600 ফরমেশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1632 ইন্ডিয়াতে আসে। 1632-এর পরে 1608। 1608-এ কি হয়? 1608-এ হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ফার্স্ট ভারতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে। 1632-এ তাজমহল প্রতিষ্ঠা হয়। 1707 অরঙ্গজেবের ডেথ। 1717 ফারুকশিয়ার ফরমান। 1740 ফার্স্ট কার্নেটিক ওয়ার। 1740 থেকে অলমোস্ট 63 পর্যন্ত পলাশীর যুদ্ধ। একদম 1757 পলাশীর যুদ্ধ। 1761 তৃতীয় পানিপথের যুদ্ধ। 1764 বক্সারের যুদ্ধ এবং 1763-তে কার্নেটিক ওয়ার শেষ হয়। তো 1764-তে তৃতীয় বক্সারের যুদ্ধ, তৃতীয় কেন বক্সারের যুদ্ধ বলছি, বক্সারের যুদ্ধ। আরে দ্বিতীয় কিচ্ছু না, অনলি বক্সারের যুদ্ধ। তো 1764-র পরে 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। 1765 থেকে 1773 এই অবধি আমি আবার রিভিশন দিলাম, যেগুলো যত এই অবধি পড়া হয়ে গেছিল আমি আবার বললাম, কোনো অসুবিধা নেই। তো প্রথম গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট হয়, এই অবধি আজকে পড়া থাকলো। তো কে প্রথম গভর্নর জেনারেল? ওয়ারেন লর্ড ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এগুলো নোট ডাউন করা হচ্ছে? কে নোট ডাউন করছে? তো আমি যাই। ওকে, নোট ডাউন করে এগুলো পড়ো। স্যার একটা কথা বলবো? অবশ্যই। সেটা আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। গভর্নর জেনারেলকে অ্যাপয়েন্ট করার আগে যেটা হয়েছিল